নির্বাচন এসে গেছে, তো এবার একটুখানি নির্বাচনের সংক্রান্ত দূর থেকে দেখে আপনার কিরকম মনে হচ্ছে সেটাও জিজ্ঞাসা করবো। বঙ্গ বিজেপির এখন এই মুহূর্তে সম্ভাবনা কিরকম মনে হচ্ছে? বঙ্গ বিজেপির সম্ভাবনা যদি 2021-এর তুলনায় বলো অনেক অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। 2021-এর তো তুলনায় আপনি সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সরব হয়েছিলেন বঙ্গ বিজেপির পরাজয়ের পর। হ্যাঁ, কিন্তু পরাজয়ের পরে সরব হয়েছিল। পরাজয়ের আগে একটা কথা বলিনি, যদিও পরাজয়ের আগে আমি সমস্ত দেখতে পাচ্ছিলাম যে কি হয়েছে। পরাজয়ের আগে নির্বাচনের দায়িত্ব এমন একটি লোককে দেয়া হয়েছিল যার কামিনী কাঞ্চনে অসম্ভব আসক্তি ছিল। এই যে সামনের সারির নেতারা যারা আছেন, শ্রমিক ভট্টাচার্য পার্টি চালাচ্ছেন, শুভেন্দু অধিকারী পুরো রাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারের যা কর্মধারা সেটার সাথে মানুষকে পরিচিত করবার চেষ্টা করছেন। এই জিনিসগুলো সব এক তারে বাঁধা আছে। সেই জন্য যারা অন্য দল থেকেও আগে এসেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, সেটাও যাদের যাওয়ার তারা বেরিয়ে গিয়েছে, কিন্তু যাদের থাকার তারা কিন্তু এত বছর ধরে মাটি কামড়ে থেকে দলের সঙ্গে কোথাও মিশে গেছে বলে মনে হচ্ছে নাকি? আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই বলেছো। তাছাড়া আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে মানুষের যে ডিসগাস্ট, ঘৃণা, যেটা তৃণমূলের এই চুরি চামারি বদমাইশি তোলাবাজি এই সমস্ত জিনিস, যেটা এই ডিসগাস্টটা তো আরো ঘনীভূত হয়েছে। এই যে আমি হাতে বাড়ির মেয়েরা যে হাতে একটু করে এক্সট্রা টাকা পেয়ে গেল, এই যখন বেকার সাথী চালু হয়ে গেছে, যুব সাথী চালু হয়ে গেছে, সরি বেকার সাথী বলছি, মানে আসলে বেকার থাকার জন্য বেকার সাথী বটে, তো যুব সাথী চালু হয়ে গেছে, তাতে কত ছেলেমেয়েরা লাইন দিচ্ছে, অনেকে আবার গানও বেঁধে ফেলেছে। আপনি শুনেছেন গান? না, আমি শুনিনি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, মানে ভাতায় বেকার ভাতা পেয়ে গেছি বেলা শুনছে, এখন আর কেউ আটকাতে পারবে না। মানে বেকার ভাতা পেয়ে গেছে ছেলেরা, তারাও লাইনে দাঁড়িয়ে বিয়ে করবো। হ্যাঁ, তো এইগুলো কি মনে হয় না কোনো ফ্যাক্টর হবে বলে? তো মানে আমার একটু অন্য বিষয় চলে যাচ্ছি। এটা আমাদের সময়কার মিন্টু দাশগুপ্তর গান, যে একটি ছেলে সে তার প্রেমিকাকে বোঝাচ্ছে যে চলো আমরা বিয়ে করি। প্রেমিকার বাবা স্বাভাবিক বলেছে না, হবে না, চাকরি বাকরি নেই। তখন প্রেমিকাকে বলেছে কি দরকার, আমাদের প্রেমই তো আছে। তখন বলেছে, প্রেমিকা বলেছে, স্বামী হতে চাও আনো চাকরি খুঁজে, ভুলে যাও যা বলেছি ছেলেবেলায়, জানি বকুলের গন্ধ প্রাণে আনে ছন্দ, কিন্তু ঘর বাঁধা যায় না তো গাছের তলায়। তারপরে ছেলেটা দুঃখ করে বলছে, বোতল ভাঙা কাঁচের কি বা দাম, তারে ডাস্টবিনে যে ফেলে দিতে হয়, জেনেছি যদ্দূর तेरे मेरे प्यारे प्यारे सूरत को किसी की नजर ना लगे চশমে বদ্দুর, এই গানটা প্যারোডি করে মিন্টু দাশগুপ্তটা গিয়ে শুনেছেন নিশ্চয়ই। হুমায়ুন কবির তিনি বলেছেন তারা যদি কখনো ক্ষমতায় আসেন তারা লক্ষ্মী ফক্ষীর নামে কোনো ভান্ডার রাখবেন না, রাখবেন না, আল্লাহর নামে রাখবেন, ফরিস্তার নামে রাখবেন, যা রাখবার করবেন। কিন্তু বাবরির নামে মসজিদ হবে। হ্যাঁ, বাবরির নামে মসজিদ হবে, ভান্ডার থেকে কিনা যত সময় দেখা যাবে। নিজের রাজ্য ছেড়ে আপনি যাননি, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কাজে ব্যক্তিগত ক্ষেত্রে কর্মসূত্রে বাইরে গেলে আবার ফিরে এসেছেন, পশ্চিমবঙ্গেই রয়েছেন। তো নিজের রাজ্যে থেকে নিজের রাজ্যের বর্তমান অবস্থাটা দেখে কি মনে হয়? মাঝে মাঝে কোথাও আফসোস হয়, হতাশা হয়, নাকি মনে হয় যে না ঠিক আছে, এটাই হওয়ার ছিল, ভবিতব্যটাই ছিল? আসলে মমতাকে লোকে যতই দোষ দিক না কেন, আমি বলবো যে মমতার দোষ 25%। পশ্চিমবঙ্গের অবনমনের পেছনে মমতার দোষ 25%। 75% বামপন্থীদের দোষ, কারণ মমতা তাদের লাইনে লাইনে ফলো করেছে নীতি। উনি দেখেছেন যে বামপন্থীরা যেমনি এইরকম শয়তানি করে 34 বছর ক্ষমতায় ছিল, আমিই বা পারবো না কেন, অতএব তিনি বামপন্থীদের নকল করে যাচ্ছেন। তোষণ রাজনীতিটা বোধহয় তিনি একদম ওখান থেকে হুবহু কপি করে নিয়েছেন। তোষণ তো শুধু একটা দিক, তোষণ তো শুধু একটা অ্যাসপেক্ট। তোষণ ছাড়া অন্য যে জিনিসগুলো আছে, যে এই বিশৃঙ্খলা এবং মিনিমাম কিছুর মধ্যে মানুষকে আটকে রাখা, মানে যাতে গ্রাসাচ্ছাদন চলে যায়, মানে ওই ভাদ্যে আন্দোলনটারই যেন পরবর্তী ধাপ মনে হচ্ছে ভাতাতে। আগে বলছিলাম যে উচ্চাশাটাকে টেনে নামিয়ে আনা, ঠিক উচ্চাশাটাকে টেনে নামিয়ে আনা, গ্লোরিফিকেশন অফ পভার্টি, দারিদ্র বন্দনা, এই সমস্ত জিনিসগুলো
এগুলো বাঙালি হিন্দুর সর্বনাশ করেছে। মুসলমানের তত সর্বনাশ করেনি, কারণ মুসলমানের একটা ধর্মবিশ্বাস আছে, প্লাস তাদের বাংলাদেশের সাথে যোগাযোগ আছে। ব্যাপারটা একটুখানি গোলমেলে, যে শিয়া আর সুন্নি পরস্পরকে সহ্য করতে পারে না, কিন্তু যখন ব্যাপারটা হিন্দুদের বিরুদ্ধে আসে তখন জাগের কই যাকে সময় একদম শেষ। আমার কয়েকটা প্রশ্ন রয়েছে, হ্যাঁ এই প্রশ্নগুলো হচ্ছে একদম এক ওয়ার্ডের, এক শব্দের আর কি। হ্যাঁ, মানে কিছু কিছু ব্যক্তি, শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য এক শব্দে বা দু শব্দে খুব জোর। ও সুবক্তা, সংগঠনে পারদর্শী। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী জনসংযোগে অদ্বিতীয়। সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীকে কি বলবো, নরেন্দ্র মোদীকে দুই শব্দে কেন, দুটো বইতেও নরেন্দ্র মোদীকে করা যায় না। নরেন্দ্র মোদী ভারতের পক্ষে একটা বর দিয়ে, মানে ঈশ্বর এসে যেন ভারতকে একটা বর দিয়ে গেছেন। নরেন্দ্র মোদী এরকম লোক। মোদীর নামে যা নয় তাই সব কিছু বলা হয়েছে, কিন্তু টেফলন আর কি, মানে সব পিছলে বেরিয়ে গেছে। অমিত শাহ, অমিত শাহ একজন লোক যাকে বোঝা খুব কঠিন কাজ, খুব কাছাকাছি থেকে বলছি, বোঝা খুব কঠিন কাজ। কিন্তু একটা বিষয়ে অমিত শাহ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, নরেন্দ্র মোদীর প্রতি ওর প্রশ্নহীন আনুগত্য আছে। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ আগামী দিনের একজন পথ প্রদর্শক। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবো, তিনি যে ক্ষমতায় আসবার পরে আরেকটা সিপিএম হয়ে যাবেন এরকম আমরা কখনো। অভিষেক ব্যানার্জি, পিসির কোলে বসে রাজনীতি শিখেছেন, পিসির কোলে বসে এখনো রাজনীতি করছেন, পিসির কোলেই থেকে যাবেন, কোল থেকে নামিয়ে দিলে উনি নেই। দিলীপ ঘোষ, দিলীপ ঘোষও তো আমার পার্টি কলিগ, তার সম্বন্ধে খুব বেশি কিছু বলবার নেই। দিলীপ ঘোষ রাজনীতিতে খুব বেশি দিন আসেননি এবং অভিজ্ঞতার অভাবের ফলে কিছু কিছু ভুল কাজ করেছেন। এই নির্বাচন, আসন্ন নির্বাচনের সামনে দূর থেকে হলেও, মানে আপনি তো দূর থেকে দেখছেন কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন, অনেক সময় বলি তো দূর থেকে দেখলে অনেক ভিউটা অনেক স্পষ্ট থাকে, ঠিক পার্সপেক্টিভ ঠিক হয়, পার্সপেক্টিভ ঠিক থাকে। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে এবার বঙ্গ বিজেপির সম্ভাবনা কতটা, এবং এবার বাংলার মানুষের কাছেও যে অবস্থার মধ্যে দিয়ে তারা চলছেন সেই অবস্থাকে পরিবর্তন করার মানসিকতা বা সুযোগ কতটা? দুটোই, মানুষের জন্য কি সুযোগ আর বিজেপির জন্য কতটা সুযোগ? 50% অনেক বেশি বলে আমি মনে করি। মাত্র 50% বলছেন? না না, অনেক বেশি, 50% অনেক বেশি, 50% নয়, 50% অনেক বেশি। সেকেন্ড ডিভিশন ধরতে পারি। এমন তো নয় যে তৃণমূলের সব জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, অন্য রাজ্যে যেরকম হয় সেরকম তৃণমূল ভোট পাবে, তৃণমূল আসনও পাবে, কিন্তু সরকার বিজেপি গঠন করবে। বেশ, আজকের খোলামেলা কথা, খোলামেলা আড্ডায় আমাদের সঙ্গে ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, এবং রাজনীতি থেকে বহুদিন তিনি দূরে, বেশ কয়েক বছর তিনি দূরে, এবং তারপরও বাংলার রাজনীতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যদি আমরা ইতিহাস ভুলে যাই, যদি আমরা শিকড় ভুলে যাই, তাহলে আরও একবার মনে হয় আমার এরকম বর্ষিয়ান রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা উচিত, যারা আমাদের চোখের সামনে কোথাও আয়না ধরিয়ে দিতে পারবেন যে আসলে আমাদের রুটটা কী ছিল, আমাদের শিকড় কী ছিল, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির ভিতটা কী, তার উপর নির্ভর করে আগামী দিনের নির্বাচনের একটা প্রেসক্রিপশন বলা যেতে পারে, বা না হলেও একটা একটা ছবি, স্পষ্ট ছবি, সেটা তুলে ধরলেন তথাগত রায়। শেষ করছি এখানেই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।